আমাদের এখানটায় না বৃষ্টি হতে না হতেই ঠান্ডা পড়ে যায়। একটু বৃষ্টি হয়েছে, 2-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়ে গেছে, আমাকে চাদর গায়ে দিতে হলো। তো যাই হোক, এই মুহূর্তে একটা ভিডিও করতে বসেছি, সেটা অবশ্যই টিনাকে নিয়ে। টিনাকে বলার আগে কিছু কথা আমার মারুকে নিয়ে বলার ছিল। গতকালকে ভেবেছিলাম মারুকে নিয়ে আমি একটা ভিডিও করব, গতকালকে মারুর ভিডিওটা আমি দেখেছি, সেটা নিয়ে ভিডিও করব, কিন্তু আমার হয়ে ওঠেনি, সময় হয়ে ওঠেনি, সেই কারণে করতে পারিনি। এই মুহূর্তে এই টিনার ভিডিওর মধ্যে এই মারুকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা 5 মাস হয়ে গেলে, 5 মাসে গর্ভবতী হয়ে গেলে পরে না আমাদের কিন্তু কালী ঠাকুরের মুখ দেখতে নেই। সেরকমই যেরকম কালী ঠাকুরের মুখ দেখতে নেই, কিরকম কালী ঠাকুরের পুজোর প্রসাদও খেতে নেই, সেরকমই কোনো ঠাকুরের পুজো দিতে নেই, ঠাকুরের কোনো জিনিস ধরতে নেই। এটা হচ্ছে সনাতনী ধর্মের নিয়ম আছে, এবং সবার ক্ষেত্রে আছে কিনা বলতে পারবো না, আমার আছে, আমাদের আছে, আমাদের এদিককার সবারই রয়েছে। যারা যারা আমাদের এখানকার সনাতনী আমরা, তাহলে প্রত্যেকে কিন্তু এই নিয়মটা রয়েছে, প্রত্যেকে কিন্তু এই নিয়মটা পালন করে। যখনই 5 মাস গর্ভধারণ হয়ে যায়, 5 মাস পার হয়ে যায়, তখনই কিন্তু আমরা কোনো আমাদের বাড়িতে যদি নিত্য পুজোর যে ঠাকুর, সেই ঠাকুরকেও আমরা ধরতে পারি না। মন্দিরের ঠাকুর পুজো তো দূরেই থাক, নিত্য পুজোর আমার শাশুড়ি মা তখন দেওয়া শুরু করেছিলেন। যখন আমি দুবারই আমার গর্ভকালীন অবস্থায় দুবারই কিন্তু এই 5 মাসের পর থেকে আমি ঠাকুর ঘরে আর ঢুকতে পারতাম না, এবং দিতও না ঠাকুর ঘরে ঢুকতে, ঠাকুরের কোনো জিনিস আমি ছুতে পারতাম না আর কি, দিত না। তখন মার কাছে শুনেছিলাম যে 5 মাস হয়ে গেলে কালী ঠাকুরের মুখ দেখতে নেই, কালী ঠাকুরের পুজোর প্রসাদ খেতে নেই, সাথে পুজোর কোনো কাজ কোনো কিছু করতে নেই। সেই কারণেই আমি এই কথাটা বললাম যে মারু তো 5 মাস হয়ে গেছে। মারু যখন নিজেই বললো যে তার বাড়ির লোক, তার বয়োজ্যেষ্ঠরা বলছে কালী ঠাকুরের মুখ দেখতে নেই, তাহলে কালী ঠাকুরের মুখ দেখতে নেই যখন, তো তুমি বেরোলে কেন? অমাবস্যার দিন তোমার কি দরকার ছিল কালী পুজোর সময় বেরোতে? কোনো দরকার নেই তো। এমনিতেই প্রেগনেন্সির অবস্থায় 5 মাসের পর থেকে, 5 মাসের আগে কি পরে কি এই জায়গাটা খুব হাওয়া বাতাস লাগার একটা সম্ভাবনা থাকে। যারা বিশ্বাস করো না তাদের কিছু বলছি না, যারা বিশ্বাস করো তারা কিন্তু জানো যে এই সময়কে টেন্ডেন্সি একটা থাকে। আমরা কিন্তু খুব সাবধানে চলি, পূর্ণিমাতেও বেরোতে নেই, অমাবস্যাতেও বেরোতে নেই। সেরকমই মারু কিভাবে পূর্ণিমা অমাবস্যা সবকিছুতেই বেরোচ্ছে, রাত্রেবেলা রাত বিরেতেও বেরোচ্ছে, দিন দুপুরেও বেরোচ্ছে, মানে দিনের বেলা করেও বরের সাথে ঘুরতে চলে যাচ্ছে বাইকে করে, এই 5 মাস প্রেগনেন্সি অবস্থায়। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি মারু কিন্তু 5 মাস কমপ্লিট হয়ে গেছে, এবং পেটটা কিন্তু বেশ বোঝাই যাচ্ছে। তো এগুলো কিন্তু নিয়ম মেনে চলতে হবে। হলো, এবার আসি গতকালকের ওর যে বসিরহাট যাওয়ার ব্যাপারটা, সেখানে এটা নিয়েও আমার ভিডিও করা উচিত ছিল, কিন্তু হয়ে ওঠেনি। সেটা যে বসিরহাট গিয়ে ও একটা জুতো কিনেছে, কিন্তু তারপরে আর কোনো কিছু দেখানো হয়নি। সেখানে আমার খুব সন্দেহ ও ঈদের মার্কেটিং করেছে, এবং ঈদের মার্কেটিং করে ঈদ যেখানে পালন হবে, যারা করবেন তাদের বাড়িতে গিয়ে এইসব জিনিসপত্রগুলো দিয়ে এসেছেন, এটা আমার অনুমান। এবং এটা সঠিক না বেঠিক সেটা পরবর্তীকালে বোঝা যাবে, তবে আমার অনুমান এটা। না হলে একটা ব্লগার শুধুমাত্র ভিউজের জন্যই কিন্তু মানে ইনকাম করার জন্য, মানে ভিউজ মানে ইনকাম, এটা করার জন্যই কিন্তু ভিডিও করে। এবং যখন একটা ব্লগার বাড়ির থেকে বেরিয়ে, বাড়ির চৌহদ্দি থেকে বেরিয়ে বাজারের মতন জায়গাতে যখন বাইরে বেরোবে, চৌহদ্দির বাইরে বেরোবে, সেখানটায় সব কিছু একটা ক্যামেরা বন্দি করার একটা প্রবণতা কিন্তু এই ব্লগারদের মধ্যে থাকে। তো সেগুলো না করে ও সব দুপুরবেলা থেকে বিকেলবেলা অবধি কি করেছে ওই 2-4 ঘন্টা, আমরা কিন্তু হদিশও পেলাম না। বাড়িতে ফিরে তারপরে আবার ক্যামেরাটা অন করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে মারু ঠিক এমন কোথাও গেছে, এমন কিছু কাজ করেছে যেটা তোমাদের সামনে তুলে ধরতে পারবে না, সেটা পরিষ্কার বোঝা গেছে। মানে আন্দার ভাই কানা পর্যন্ত বলে দেবে মারুর ওখানে ঘোটালা রয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এর বেশি আর কিছু বললাম না। তারপরে আবার আসি, সেটা হচ্ছে মারুর জাকে কিন্তু মারু ক্যামেরা বন্দি করতে চেয়েছিল সেই পূজা মণ্ডপে, কিন্তু মারুর জা কিন্তু পুরোপুরি ইগনোর করে গেছে, ক্যামেরা দেখেও কিন্তু মুখটা ফিরিয়ে নিয়েছে। এবার তোমরা বলতেই পারো মারুর জা হচ্ছে ক্যামেরা কনসাস, বা ক্যামেরা দেখলে পরে লজ্জায় মুখটা লুকিয়ে ফেলে। এটা হতেই পারে, গ্রামগঞ্জের মানুষ সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারে না, হতেই পারে। কিন্তু ব্যাপারটা কি বলতো, আগে যখন মারু প্রথমবার গিয়েছিল ওই বাড়িতে, তখন কিন্তু যাকে ক্যামেরাতে দেখিয়েছিল, এবং যা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ক্যামেরার সামনে এসেছিল একবার, তখনই বোঝা গেল যে অতটাও ক্যামেরা দেখলে পরে উনার এত সমস্যা হওয়ার কথা নয়, যতটা গতকালকে মারুর ওই পুজো মণ্ডপে যখন বাতাসা লুট দেওয়া হচ্ছিল, সেই লুটের বাতাসা নেওয়ার সময় যখন মারু ক্যামেরা বন্দি করছিল যা কিন্তু ক্যামেরা দেখে একটু ঘুরে চলে গেল, মুখটা ঘুরিয়ে চলে গেল। তারপরে কিন্তু যা ফিরেও কিন্তু মারুর দিকে তাকায়নি। তারপরে বাড়িতে যখন মারুর কাকি শাশুড়িরা আসলো, তখনও কিন্তু মারু ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছে যাকে এবং সবাইকে, কিন্তু যা কিন্তু ফিরেও ক্যামেরার দিকে তাকায়নি। এর থেকে বোঝা যায়, যাই হোক না কেন, দুই জায়ের মধ্যে কিন্তু একটা সুপ্ত কোল্ড ফাইট বলতে পারো, একটা কোল্ড ফাইট কিন্তু চলছে। হলো,
দেখো, কন্টেন্ট যদি মারু দেয় এবং আমরা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সুন্দর করে কন্টেন্ট বের করে কন্টেন্ট নিয়ে আলোচনা করতে পারি, তাহলে তো কোনো দোষ নেই। এবং এটা মারুর ভেতরের খবর নয়, এটা মারু তার ভিডিওতে দেখাচ্ছে, সেটা নিয়েই আমরা আলোচনা করতেই পারি। তো এগুলো নিয়ে আমি যদি আলোচনা করতে বসি তাহলে অনেকটা বড় আলোচনা হবে। কিন্তু এই মুহূর্তে শুধু মারুকে নয় না, টিনুকে নিয়েও আমার কিছু বক্তব্য রয়েছে। মারুকে 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট টিনুকে সময় দিব। টিনু আজকে টাইটেলে খেলেছে, শুধু আজকে বলে নয়, টিনু বেশ কয়েকদিন ধরে টাইটেলে খেলছে। টিনু চাচ্ছে টিনুকে নিয়ে যাতে কন্ট্রোভার্সি হয়, টিনু চাচ্ছে টিনুকে নিয়ে সব প্রত্যেকটা কন্ট্রোভার্সি শুরু করুক, যাতে টিনু ইনকামটা বাড়ে। এখানেই তো ব্যাপার, যে ব্লগাররা চায় আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, ব্লগাররা চায় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদেরকে নিয়ে বলুক, অথচ যখনই তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ থেকে কোনো কথা শুনবে তাদের বিপরীতে, তখনই ব্লগাররা খেপে যাবে। কিন্তু কন্টেন্ট কিন্তু তারাই ভরে ভরে দিচ্ছে, আমরা কিন্তু শুধুমাত্র কন্টেন্ট করছি এবং আমাদের কথা হিসেবে আমরা তো কথা বিক্রি করি, আমরা কথা বিক্রি করছি, কিন্তু আমাদের কথা তারা সহ্য করতে পারছে না। তাহলে তুই কন্টেন্ট দিস কেন? এটা হচ্ছে কথা। টিনু কয়েকদিন ধরে এই বাচ্চাকে নিয়ে গতকালকে যে নোংরা গেমটা খেললো সেটা খেললো, আর আজকে কি করলো, সবকিছু লুকিয়ে রাখতে হয়। আচ্ছা, এই লুকিয়ে রাখার ব্যাপারটা আমি পরে আসি, প্রথমেই তোমাদেরকে বলি, সেটা হচ্ছে টিনুর জানি না আমার কেন মনে হচ্ছে টিনু যেরকমভাবে শারীরিকভাবে শ্রম দিচ্ছে ওই বাড়িটাতে, সেরকমভাবে আর্থিকভাবেও টাকা পয়সা নষ্ট করছে ওই বাড়িটাতে। টিনু জানি না, হতে পারে এটা ব্লগিং করার জন্য, ব্লগটা বড় করার জন্য, ব্লগটা চালানোর জন্য, সুন্দর তৈরি করার জন্য হয়তো সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে রেখেছে। হতে পারে ব্লগিংয়ের জন্য ও সমস্ত কাজ করছে, এটা হতে পারে, আবার নাও হতে পারে। আর টাকা পয়সা তো যাচ্ছেই টিনু, সেটা তো আমরা দেখলেই বুঝতে পেরেছি। ওদের বাপের বাড়িতে টিনু না থাকাকালীন পরিস্থিতি এবং টিনু থাকাকালীন পরিস্থিতি কিন্তু আমরা ভালো মতনই বুঝতে পারি। তবে একটা কথা বলো তো, টিনু যদি চায় যে একটা সুন্দর ব্লগিং করবে, তাহলে কিন্তু ও একাই দায়িত্ব নিয়ে গাধার খাটনি খাটার কোনো মানে হয় না। ও কিন্তু সবাইকে নিয়ে ইনক্লুড করতে, ওই কাজের মধ্যে কিন্তু সবাইকে ইনক্লুড করতে পারে, বা সুন্দর করে সবাইকে একত্রিত করে একটা একতা রয়েছে তাদের মধ্যে, এটা দেখিয়েও কিন্তু সুন্দর ব্লগিং করতেও পারে। কিন্তু আমি দেখতে পাচ্ছি সমস্ত দায়িত্ব টিনু নিয়েছে, এবং এটা যদি বলি শুধুমাত্র ব্লগিং এর জন্য, তাহলে অভ্যাস খারাপ করছে কার? তার নিজের বৌদি এখন খাটরানি হয়ে বসে রয়েছে। আমি দেখলাম, গতকালকেও দেখেছি, টিনুর বৌদি ওই খাট পাতা হয়েছে, নাক ডেকে ঘুমোচ্ছে, আর টিনু নিজেই ওই ঘর পরিষ্কার করে বিকেল 4টার সময় ঘর ঝেড়ে বিকালবেলা ঘর মুছে উঠেছে। কেন? টিনু যখন রান্না করছে ওর বৌদিকে বলতে পারলো না যে তুমি একটুখানি জায়গাটা পরিষ্কার করে নাও, এই করে নাও, সেই করে নাও, বা দুজন আমি কাজগুলো ভাগ করে নিই, দুটোই আমি ক্যামেরা বন্দি করবো, তোমাকেও করবো, আমি আমারটাও করবো, এরকম করেও তো ব্লগিং করা যায় না। যদি ব্লগিং এর জন্য টিনু নিজের কাজে সব দায়িত্ব নিয়ে নিচ্ছে নিজের কাঁধে, তাহলে এটা ভুল করছে। তার কারণ বৌদিকে পুরোপুরি কুড়ে বানিয়ে দিচ্ছে এবং বৌদিকে মাথায় তুলে রাখার চেষ্টা করছে, বা বৌদি মাথায় উঠে গেছে। বৌদির এখন কি বলতো, ফাঁক পেলেই মোবাইল নিয়ে বসে পড়ে, ফাঁক পেলেই ঘরের কাজকে ভয় পায় বা করতে চায় না, অনিচ্ছা প্রকাশ করে, আমরা দেখতে পেয়েছি। আর টিনু ওই যে বললাম, গাধার মতন বেগারে খেটে যাচ্ছে, যেরকম আর্থিক দিয়ে খেটে যাচ্ছে সেরকম কিন্তু শারীরিকভাবেও খেটে যাচ্ছে। হলো, এবার আসে লুকিয়ে সবকিছু করা উচিত। তোর এতদিন পরে মনে হলো লুকিয়ে সবকিছু করা উচিত, নাকি আগেও মনে হয়েছিল লুকিয়ে সবকিছু করা উচিত? ঠিক কি লুকিয়ে করা উচিত টিনু? কি লুকিয়ে করা উচিত? সত্যি কথা বলবো, তুই লুকানোর অনেক চেষ্টা করেছিলিস, কিন্তু কোনো দিনই কোনো কিছুই তুই লুকাতে পারিসনি। আজকে জানি না তুই কি লুকাতে যাচ্ছিস, দাদার সাথে যাচ্ছিস, মার সাথে যাচ্ছিস, কি লুকিয়ে রাখতে যাচ্ছিস, এমন কি করতে যাচ্ছিস যেটাতে লুকানো হয়। তো আমার তোমার টিনুর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট এসেছে যে হয়তো ফ্ল্যাট ভাড়া করতে যাচ্ছে। তো এই ফ্ল্যাটের ব্যাপারটা আমি পুরোপুরি অগ্রাহ্য করতে পারি না, তার কারণ টিনু ভেবেছে যে ওখান থেকে থাকা ভালো এখানে। এটা তো বরাবরই বলে রেখেছিলাম না, যে ও যেই টাকাটা ইনকাম করছে সেই টাকাতে ওখানে থাকা অসম্ভব ব্যাপার, এবং কারোর বাড়িতে থাকা তো আরও অসম্ভব ব্যাপার। একটা ভালো সুস্থ সম্পর্কটা, হেলদি সম্পর্কও নষ্ট হয়ে যায় যদি দীর্ঘদিন সেই সম্পর্কের মধ্যে কোনো একটা আরও একজন এসে দাঁড়ায়, মানে দুটো সম্পর্কই নষ্ট হয়ে যাবে, তিতা বিরক্ত হয়ে যাবে। তো টিনু হয়তো কোনো না কোনো দিক থেকে ভেবেছে যে আমি এখানে থাকবো, হতে পারে। আবার টিনু কিন্তু দিল্লি যাবে বলেও, ওই বাড়িতে যাবে বলেও কিন্তু বাচ্চাগুলোর জন্য কিন্তু অনেক জিনিসও কিনেছে, হতে পারে লাস্ট বার যাবে এবং ওগুলো জিনিসপত্র নিয়ে ও বেরিয়ে আসবে, এটাও হতে পারে, আবার নাও হতে পারে। তবে কি লোকাচ্ছে সেটা টিনু ভবিষ্যতেই বলবে, তাই না? টিনু কি লোকাচ্ছে না লোকাচ্ছে। তবে টিনু এখানে চলে আসাটাই বেটার। এবার একটা কথা বলি, টিনু লোকানো কি লুকিয়েছো সেটা পরের কথা, আপাতত তুমি এই জিনিসটা একটু খোলসা করো। লোকানো তো দূরের কথা, তুমি একটু খোলসা করো তোমার বাবা কোথায়।
তোমার কমেন্ট বক্সে ভরে যাচ্ছে। না আমার প্রশ্ন নয়, তোমার দর্শকদের প্রশ্ন। যেই দর্শকদের জন্য 2 টাকা হলেও তোমার অ্যাকাউন্টে ঢুকছে, সেই দর্শকদের প্রশ্ন, তোমার বাবা কোথায়, তোমার বাবা কোথায়, তোমার বাবা কোথায়। সবাই বলছে তোমার বাবার নাকি দ্বিতীয়বার কোনো জায়গায় হিল্লে হয়েছে। তো আমি যেহেতু ভেতরের খবর জানি না, বা বলবো যে আমি এরকম কোনো অনুমান করতেই পারি না যেটা সম্বন্ধে আমি জানি না, আমি অনুমান করবোই না। একটা অভিযোগ লাগানোটা খুব সহজ, কিন্তু সেই অভিযোগ থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন। সেই জন্য আমি বলতে পারি না তোমার বাবার দ্বিতীয়বার কোনো জায়গায় বিয়ে হয়েছে না, কিন্তু কিছু তো একটা হয়েছে যার জন্য তুমি মুখে কুলু পেতেছো, যেখানে তোমার বাবার সম্বন্ধেও তুমি কিছু বলছো না, যেখানে তোমার ঠাম্মির সম্বন্ধেও তুমি কিছু বলছো না। এবার এটা নিশ্চয়ই বড় কোনো ম্যাটার। ছোট ছোট ব্যাপার হলে তুমি কিন্তু বলে দাও, খুব বড় ম্যাটার হলে কিন্তু তুমি চেপে যাও। এই নিশ্চয়ই এটা কোনো বড় ম্যাটার যার জন্য তুমি বলতে পারছো না যে বাবার কি হয়েছে আর ঠাম্মির কি হয়েছে। আর হচ্ছে আরো কিছু লুকানোর বাকি রয়েছে। কিছু কি লুকিয়েছো? ঠিক কি লুকিয়েছো? আর কি লুকানো বাকি রেখেছো তুমি? আমরা তো সবই জানি, সবই জেনে গেছি। জীবনটাকে খোলা পাতা তৈরি করে ফেলেছো, জীবনটাকে এমনভাবে দর্শক সামনে তুলে ধরেছো যে দর্শকরা তোমাকে দেখলেই বুঝে গেছে যে তুমি মানে তুমি ঘুমের থেকে উঠলে হাঁ করবে, তখনই দর্শকরা বলে দেবে তুমি ঠিক কি বলতে চাইছো। তুমি কোন পদক্ষেপ ফেললে পরে কোন রাস্তায় যাবে সেটা তুমি জানার আগে তোমার দর্শকরা জেনে যাচ্ছে। কেন বলো তো? তার কারণ তুমি খোলা পাতার মতন দর্শকদের সামনে সমস্ত কিছু খুলে দিচ্ছ। আমি বলছি না তোমার দোষ, তোমাকে খুলতে বাধ্য করেছে প্রথমত তোমার লিগাল হাজবেন্ড, দ্বিতীয়ত তোমার অবৈধ স্বামী। দুজনে মিলে এটা করতে বাধ্য করেছে তোমাকে। এবং কিছু নিজের ভুল মানুষকে কোন জায়গায় নিয়ে পৌঁছে যায় সেটা আজকে টিনুকে দেখলে বোঝা যায়। যারা ইয়ং বয়সের মেয়েরা, যারা হঠকারিতার সিদ্ধান্ত নেয়, বা বলতে পারি যারা খুব মানে কি বলতো মানুষকে বিশ্বাস করে ঠকে, তাদের টিনুর কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত, টিনুর জীবনের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। যে একটা ভুল মানুষ একটা মানুষকে শেষ করে দিতে পারে। টিনুর জীবনটা শেষ করে দিয়েছে একটা ভুল পদক্ষেপ, একটা ভুল মানুষ। বুঝতে পেরেছো? তো যাই হোক, তুমি লুকিয়ে রেখেছো, লুকাও। ব্যাপারটা কি বলতো, তুমি বেশি দিন কিছু লুকিয়ে রাখতে পারো না। কোনো না কোনো দিক থেকে কেউ না কেউ ফাঁস করেই দেয় তোমার এই লুকানোগুলো। বুঝতে পেরেছো? আর দর্শকদের সাথে এটা তুমি যে গেম খেলেছো সেটা ভালো মতনই বুঝতে পেরেছি। তো তোমার উন্নতি হোক এটা তো অবশ্যই চাই, এবং তোমার সদ্বুদ্ধি আসুক এটাও চাই। শুধুমাত্র টাকা ইনকাম করলে হবে না, সেটাকে ধরে রাখার জন্য বুদ্ধি লাগে। এবং বেগারে খাটলে পরেও চলে না, খাটিয়েও কিন্তু ব্লগিং করানো যায়। এদিকেও নজর রাখতে হবে। বুঝতে পেরেছো? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।